আসসালামু আলাইকুম। ইউসাফির বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আমাদের আজকের এই পর্বটা নিয়ে আমরা গত পর্ব যেটা আমাদের কানাডার পডকাস্ট ছিল সেখানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইউরোপে লিথুনিয়া নিয়ে ইনশাল্লাহ আগামী পর্বে আসবো। তো আজকে সেই দিনক্ষণ এবং আজকের আমাদের আল্লাহর রহমতে লিথুনিয়ার পর্বে আমাদের সাথে গেস্ট আছেন তামজিদ ভাই। তামজিদ ভাই লিথুনিয়াতে আছেন এবং সে ভিলনিয়াস ইউনিভার্সিটিতে তার মাস্টার্স করতেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপর। আশা করি যারা ইউরোপে যাওয়ার চিন্তা করছেন এবং লিথুনিয়াতে যারা প্ল্যান করছেন ইউরোপের অন্য কান্ট্রি ছাড়া লিথুনিয়াতে, তাদের সবার জার্নিটা আল্লাহ যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক সোজা করে দেয় এবং আপনারা ইজিলি ওই জার্নিটা প্রসেস করতে পারেন, সেই জন্য আমরা আজকের এই পডকাস্টটা আয়োজন করেছি। এবং ইনশাল্লাহ আপনাদের সকলের যে প্রশ্নগুলি থাকবে সেগুলি আমাদের পক্ষ থেকে, ইউসাফিরের পক্ষ থেকে রাকিব ভাই যিনি সার্বিয়াতে আছেন, তিনি আমাদের তামজিদ ভাইকে এই জিনিসগুলি জিজ্ঞেস করবেন এবং আপনাদের যেসব কোশ্চেন এবং আপনারা যেসব বিষয় কনফিউজ থাকেন সেই জিনিসগুলি নিয়ে আমাদের এখানে ডিসকাস হবে। আজকের আমাদের এই পর্বের আমাদের হোস্ট হচ্ছেন রাকিব ভাই এবং আমাদের মেইন গেস্ট হচ্ছেন তামজিদ ভাই, সাথে আছেন মাহিম ভাই এবং আমাদের ব্যাক টিমে ফারহান এবং শাফিও আছেন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আপনাদের সবাইকে ভালো রেখেছে এবং আমরা আজকে আপনাদের জন্য লিথুনিয়ার পর্বটা শুরু করতে যাচ্ছি। তো সবাইকে আসসালামু আলাইকুম। রাকিব ভাই আপনি শুরু করতে পারেন, আমার সাথে তামজিদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। ইউসুফের বাংলাদেশ টিমকে ধন্যবাদ আজকের এই এবং অবশ্যই ধন্যবাদ আকিব জাভেদকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আজকের আমাদের এই পডকাস্টের এপিসোডটি খুবই এক্সাইটেড একটা এপিসোড হতে যাচ্ছে, কারণ আমরা যেই দেশটি আজকে কভার করব সেই দেশটি হচ্ছে লিথুনিয়া। এটি ইউরোপের খুব নিউলি সেনজেনভুক্ত একটি দেশ এবং খুবই বর্তমানে একটা হাইপ দেশ বলা যায় ইউরোপের, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টের ডেস্টিনেশন হিসাবে। কারণ লিথুনিয়া সম্বন্ধে বাংলাদেশের মানুষ এখনো অতটা জানে না। তো আমরা লাকি যে আমরা আমাদের খুব কাছের একজনকে পেয়েছি যে লিথুনিয়াতে বর্তমানে মাস্টার্স করতেছে এবং যার কেরিয়ার অনেক বর্ণাঢ্য। সে তার প্রিভিয়াসলি তার ব্যাচেলার কমপ্লিট করেছিল চায়না থেকে। সো সে অলরেডি দুই দেশের আসলে ইন্টারন্যাশনাল যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট গুলা সে কভার করেছে। তো আমরা তার থেকে সবকিছু জানবো। তো আজকে আমাদের গেস্ট তামজিদ। তামজিদকে ধন্যবাদ আমাকে বিশেষ সময় দেওয়ার জন্য। তামজিদ, আপনি যদি একটু আপনার ইন্ট্রোডাকশনটা যদি একটু দিতেন। আমার নাম আব্দুল্লাহ নোমান তামজিদ, আমার ডাক নাম তামজিদ। আমি আমার স্কুল জীবন এবং কলেজ জীবন আমি সৈয়দপুর থেকে শেষ করেছি, নীলফামারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ওখানে আমার স্কুল, ওখানে আমার কলেজ। তারপর আমি আমার উচ্চশিক্ষার জন্য ব্যাচেলর করতে আমি চায়না গিয়েছিলাম 2018 সালে, এবং আমার চায়নাতে আমার সাবজেক্ট ছিল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এন্ড অটোমেশন। এবং আমি আমার যে ব্যাচেলর ডিগ্রি ওটা ওখানে সম্পূর্ণ করেছি 2022 সালে। তারপর আমি আমার উচ্চশিক্ষার জন্য মাস্টার্সের জন্য আমি অনেকগুলো দেশে চেক করেছি যে কোথায় আসা যায়, কোথায় একটা ভালো একটা অপরচুনিটি গ্র্যাব করা যায়। সাথে এজ এ মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে দেখতে হয়েছে যে কোথায় কম খরচে করা যায় আর কি। তো হিসেবে আমি দেখলাম লিথুনিয়া নতুন একটা দেশ, নতুন বলতে আমাদের বাংলাদেশের জন্য নতুন। এখন ওই দেশ আমি চুজ করেছি এবং আমি এখানে মাস্টার্স করতে আসছি। আমার ইউনিভার্সিটির নাম ভিলিনিয়াস ইউনিভার্সিটি, আমার ফ্যাকাল্টি ফিজিক্স আর সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনোলজিস। আমি 2024-এর সেপ্টেম্বরে আমি লিথুনিয়াতে আসি। রাইট, এখন 2025। আমি একটু অ্যাড করি, সরি ফর ইন্টারাপ্ট। যেটা আমরা মেইন পডকাস্টের ডিপ পজিশনে যাওয়ার আগে একটু ব্যাকে যাচ্ছি আমি। সেটা হচ্ছে আপনি যখন আপনার ব্যাচেলারটা চায়না থেকে কমপ্লিট করলেন 2022 সালে, আপনাদের কমপ্লিট করেছেন আপনার ব্যাচেলার। তারপরে অ্যাকচুয়ালি আপনি 2024 সালে লিথুনিয়াতে মাস্টার্সের জন্য ইন হয়েছেন। তো এই মাঝখানে যে 2টা বছর গেল এবং এই 2টা বছরে আপনি আসলে লিথুনিয়াতে যে অ্যাপ্লাই করার যে প্রথম যে অ্যাটেম্পটা, সেটা কবে থেকে আপনার মাথায় ইন হলো? বা লিথুনিয়ার এই যে মানে লিথুনিয়া, আমার নিজেই এই দেশটার নাম শুনেছি 2024-এ। তো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে সবকিছু করলেন আর কি, তা এই পুরো জার্নিটা একটু শেয়ার করেন আমাদের সাথে। এখন একটা ছোট্ট করে একটা জিনিস অ্যাড করি।
আমাদের পাসপোর্ট তো শক্তিশালী না। তার জন্য যে কোনো দেশে আমাদের যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে ধরতে গেলে 1 বছর আগে থেকে আমাদের প্রসেসটা শুরু করতে হয়, এবং তারও আগে থেকে ইনফরমেশন গ্যাদার করতে হয় যে কিভাবে আমি সামনে আগাবো। ঠিক লিথুনের ক্ষেত্রেও তাই। আমি লিথুনিয়া সম্পর্কে জেনেছিলাম 2022-এর শেষ দিকে, ডিসেম্বরের দিকে। বাট তখন আমার প্ল্যান ছিল না, তখন আমি প্ল্যান করতেছিলাম আমি কানাডার দিকে মুভ করব, এমন একটা চিন্তাধারা ছিল। ঠিক আছে, বাট আনফরচুনেটলি কানাডা হয়নি। তারপর আমি পুরোপুরি আমি লিথুনিয়ার দিকে অগ্রসর হই, এবং আমি আমার প্রসেস যেটা যেটা আমি দ্বিতীয় আরেকটা অ্যাড করি। আমি তো পড়াশোনা করছি চায়না থেকে। এখন চায়নার যে সার্টিফিকেট, চায়নার যে আপনার ভেরিফিকেশন করতে হয় সার্টিফিকেট গুলো, এটা একটা অনেক টাফ একটা সিচুয়েশন। আমরা গেছে, রাকিব ভাই জানবে, তিনি আমাদের সাথে একই সময়ে চায়না থেকে ব্যাচেলর করছেন। তো ওই জিনিসগুলো গ্যাদার করার পর আমি প্রথম অ্যাপ্লাই করি হচ্ছে 2023-এর নভেম্বরের দিকে। আমার এই বিলিনাস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, নভেম্বরের মাঝামাঝির দিকে অ্যাপ্লাই করি। তারপর আমার ইন্টারভিউ হয়ে হচ্ছে আপনার ফেব্রুয়ারির দিকে। ফার্স্ট ইন্টারভিউ হয়। ইন্টারভিউ আমাদের যে আমাদের ভাইস ডিন ছিল তৎকালীন, অলগা রেঞ্চোভা, তিনি আমার ইন্টারভিউ নিয়েছেন প্রায় 30 মিনিট। তো ওয়ান কাইন্ড অফ একটা টাফ সিচুয়েশন ছিল। তারপর আল্লাহর রহমতে আমি চান্স পেয়ে যাই। এখন চান্স ইউনিভার্সিটিতে পাওয়াটা হতো বা কিছুটা আমার জন্য সহজ, কারণ আমার অলরেডি আমার একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি আছে। বাট আফটার দ্যাট আমার যে ভিসা প্রসেসিং, এটা অনেকটা টাফ একটা সময় গেছে। কারণ লিথুনিয়াতে আপনার এত এত পেপার আমাকে শো করতে হয়েছে। এক তো চায়না ইউনিভার্সিটির সার্টিফিকেট গুলো, একটা আমাদের কথা আছে যে সিএসআই ভেরিফিকেশন একটা সার্টিফিকেট আছে, ওটা করতে হয়েছে। তারপর আমার সমস্ত সার্টিফিকেট গুলো নোটারাইজ করতে হয়েছে। তারপর আমার স্কুল কলেজের সার্টিফিকেট গুলো নোটারাইজ করতে হয়েছে। তারপর সবচেয়ে টাফ আমার যেটা ফেস করেছি ওটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফাই করতে হবে, যে ভেরিফাই করতে হবে যে নোটারাইজ আর কি। এটা কি করতে হয়, এটা লিথুনিয়া থেকে পোল্যান্ডের গভর্নমেন্টের কাছে পেপারটা পাঠাতে হয়। ওরা ওখান থেকে লিগালাইজ করে, ওখানকার ওরা নাম্বারটা ইনপুট করে, ওখানকার ওয়ান কাইন্ড অফ একটা লিগালাইজ করার পর ওইটা আবার আমার কাছে আবার ব্যাক আসে। তারপর এই পেপারটা নিয়ে আমি মাইগ্রিসে অ্যাপ্লাই করি। ওখানে আবার আমাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়েছে, প্রায় 15-16 লাখ টাকা দেখাতে হয়েছে। যদি বিকজ আমার যে সাবজেক্ট বিফোর যে অ্যাপ্লাই গুলা আপনি করতে হয়েছে মাইডেসে বা এই যে লিথুনিয়া থেকে দিয়ে আপনার পেপার গুলা পোল্যান্ডে লিগালাইজ করার জন্য পাঠানো হলো, যদি আপনি একটু ফি গুলা মেনশন করতেন, সেই ক্ষেত্রে আপনার কিরকম ফি? না, এখানে ফি, এখানে একটা হচ্ছে কি, একটা হচ্ছে অফিসিয়াল ফি আর একটা হচ্ছে আনঅফিসিয়াল ফি। এখন আনঅফিসিয়াল ফি কারণে বলতেছি, আমাদের যারা সিনিয়র, যারা অলরেডি লিথুনিয়াতে ছিল, এখন আমি তো এখান থেকে পারবো না, এমনকি আমার প্রসেসটা জানাও ছিল না। তাই তখন আমি অ্যারাউন্ড 20,000 টাকা আমি পে করেছি। আর তৎকালীন আমার যে অফিসিয়াল যে পে, তখন অফিসিয়াল পে আই থিঙ্ক 12 থেকে 15 ইউরো ছিল। ঠিক আছে, বা 20 ইউরো, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না। বাট এটা ওই যে বড় ভাই আছে বা যে আছে, তার কাছে যখন পেপারটা পাঠাইছি, সেইটাকে এই পেপারটাকে নিয়ে এসে পোল্যান্ডে গেছে। আমার পাশের দেশে পোল্যান্ডে গেছে। ওখানে আমাদের বাংলাদেশ এম্বাসিতে এটা লিগ্যালাইজ করছে। তারপর আবার ব্যাক আসছে, তারপর ডিএচএল এর মাধ্যমে আমার কাছে পাঠাইছে। তো সো এটা একটা ভালো একটা এক্সপেন্সিভ একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ইন্স্যুরেন্সও করতে হয়, হেলথ ইন্স্যুরেন্স এবং স্টেট ফি, দুটো মিল। স্টেট ফি হচ্ছে 80 ইউরো, আর হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে 137। এই দুইটা আমি আমার দেশ থেকে পে করছি, দেশ থেকে আমি অ্যাপ্লাই করছি। সো এটা তখন হয়ে গেছে। আর একটা জিনিস আমি অ্যাড করি আপনাদের সবার কাছেই, যে আমি যখন প্রসেস করছি এবং বর্তমানে যারা প্রসেস করে আসছে, তাদের মধ্যে কিন্তু মানে হিউজ একটা ডিফারেন্ট হয়ে গেছে অলরেডি। আর লিথুনিয়ান গভর্নমেন্ট অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, যেটা আমাদের সময় হয়তো বা নর্মাল ছিল, কিছুটা নর্মাল ছিল, বাট এখন অনেক টাফ করে দিছে। ঠিক আছে, আমি আমারটা বলতে পারতেছি। তারপর ওই পেপারগুলি আফটার অফার লেটার ফ্রম ইউনিভার্সিটি, যেই লিথুনিয়াতে এডমিশন নিতে চায় বা পড়ালেখা করতে চায়, আফটার অফার লেটার আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, সার্টিফিকেট লিগালাইজ করতে হবে ফ্রম লিথুনিয়ান এম্বাসি, নিয়ার লিথুনিয়ান বাংলাদেশি এম্বাসি। তারপর হচ্ছে আর কি ইএমডিএস কি একটা আপনি মেনশন করছিলেন?
এটা একটা হচ্ছে স্টেট ফি, একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আচ্ছা। স্টেট ফি 80 ইউরো, আর হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে 137 ইউরো। এই দুইটা এই আমার বেতনগুলো বাংলাদেশ থেকে হওয়ার আমি পে পরে করতে পারছি। তারপরে হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তারপরে আমি ভিসা অ্যাপ্লাই এর জন্য আমি অ্যাপ্লাই করছি। ওটা ওখানে আবার কিছু প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে আমাদের যে মাইগ্রিস ওখানে আগে আমাদের অ্যাকসেপ্ট হইতে হবে। তারা আমার প্রোফাইল দেখার পর তারা যদি মনে করে অ্যাকসেপ্টেড, তাহলে অ্যাকসেপ্ট হবে, এন্ড দেন আমি বিএফএস এর ডেট নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না। ঠিক আছে, যেমন আমি আমার ছোট ভাইয়ের ব্যাপারটা বলি, যেহেতু সে আমার ছোট ভাইও আসছে। ঠিক আছে, ওর ব্যাপারটা কি, ওর আপনার ইয়াতে আমাদের ব্যাংক স্টেটমেন্টে কিছুটা সমস্যা ছিল। ঠিক আছে, লেনদেনে কিছুটা ঘাটতি ছিল, যার জন্য সে প্রথম মাইক লিস্টে কিন্তু ক্যান্সেল হয়েছে। তারপর 4 মাস তাকে সময় দিছে, যে এর ভিতরে যদি না, 4 মাস না, আর একবার চান্স ছিল, যদি এটাও রিজেক্ট হতো তাহলে 4 মাস ব্লক হয়ে যেত আর কি অ্যাকাউন্ট। বাট এখন বর্তমান নিয়মটা আছে কিনা আমি জানি না। ঠিক আছে, আর এটা একটা প্রবলেম। যদি তারা অ্যাকসেপ্ট করে, হ্যাঁ তোমারটা ঠিক আছে, তারপর আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন আরেকটা জিনিস অ্যাড করি ভাইয়া, এটা হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করছি তখন নেপালে নেপালে কাঠমান্ডুতে বিএফএস ছিল, আপনার লিথুনিয়ার ছিল। বাট ওইটা আনফরচুনেটলি এটা কিছু সমস্যা হয়েছে, যার জন্য ওইটা বন্ধ। এখন বর্তমানে নিয়ারেস্ট বাংলাদেশের জন্য খোলা আছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে ফিলিপাইন, আর একটা হচ্ছে মালয়েশিয়া। এখন আবার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কিছু ঝামেলার কারণে বর্তমানে বাংলাদেশে ভিসা, ইন্ডিয়ার ভিসা হচ্ছে না। সো বেশিরভাগ যারা আসতেছে বর্তমানে, তারা হয় ফিলিপাইন যাচ্ছে, নাহলে মালয়েশিয়া যাচ্ছে। ঠিক আছে, আমি ইয়াতেই করছি, আমি নেপাল থেকেই করছি। আচ্ছা। ওখানে আবার ডেটেরও স্লটেরও আবার প্রবলেম, কারণ আমি যখন আসছিলাম তখন আমার মনে হয় সবচেয়ে বেশি স্টুডেন্ট আসছে ওই বছরটাই। এরপরে রাইট নাও এখন আবার কম হয়ে গেছে। আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ভিসা গ্র্যান্টেড, এই যে অ্যাপ্রুভাল আসা, এই সময়টা কতদিনের অপেক্ষা করতে হয় অ্যাপ্রোম্যাক্স? এখানে এখানে আমি একটা জিনিস অ্যাড করি। লিথুনিয়া আপনার কোন অনলাইনের মাধ্যমে কোনো ভিসা ওরা বা অনলাইনে বিএফএস অনলাইনের মাধ্যমে কোনো পেপার কালেক্ট করে না। আমাকে সশরীরে নেপাল যেতে হয়েছে, এবং আমাকে আমার সমস্ত ডকুমেন্ট, সমস্ত পেপারস, পুলিশ ক্লিয়ারেন্স, স্টেট ফি, এন্ড আমি যে আমার টিউশন ফি হচ্ছে আপনার অ্যারাউন্ড 6,000 ইউরো পার ইয়ার। ঠিক আছে, আমার ইউনিভার্সিটি আমার এই পেটে একটু হাই, কারণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। ঠিক আছে, বাকি অন্যান্য অ্যারাউন্ড লাইক কত হবে, 5,000, 4,500 এরকম। তো আমার এই ফার্স্ট ইয়ারের টিউশন ফুল পে করতে হয়েছে, এবং ওটার যে অথেন্টিক ডকুমেন্ট ওটাও আমাকে দিতে হয়েছে। তারপর ওখানে আবার তারা আমার সমস্ত পেপার গুলো ওয়ান কাইন্ড অফ 1 আওয়ার 2 আওয়ার এটা নিয়ে ওরা ঘাটাঘাটি করছে, যে দেখছি এটা ঠিক আছে কিনা। যেমন আমি একটা জিনিস অ্যাড করি, আমার সাথে এক ফ্রেন্ড ছিল, সে জাপান থেকে, বাংলাদেশের নাগরিক, সে জাপানে 2 বছর ছিল। সে তারপর জাপান ভালো লাগেনি, সে ভাবতেছে আমি ইউরোপে ঢুকবো। ঠিক আছে, তো সে কি করছে, আমাদের সাথে সে আমার ইউনিভার্সিটি চান্স পাইছে, আমার সাথে সে পেপার জমা দিতে লিথুনিয়া গেছে। কিন্তু আনফরচুনেটলি তার কাছে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স ছিল। তার কাছে একটা ইনফরমেশন মিসিং হয়ে গেছে, যেটা হচ্ছে তুমি লাস্ট যে দেশে ছিলা ওই দেশে পুলিশ ক্লিয়ারেন্স দেখাইতে হয়। তো সে তো ছিল জাপানে, তো তাকে তো জাপানের পুলিশ ক্লিয়ারেন্স দেখাতে হবে। এবং আমার ক্ষেত্রেও তাই, আমি চায়নাতে ছিলাম, বাট আমার চায়না থেকে চলে আসছে আমার প্রায় 2 বছর হয়ে গেছিল। সো আল্লাহর রহমতে এই প্রবলেমটা আমার হয় নাই, কিন্তু তাকে আটকাই দিয়েছে এবং তার পেপার তারা রিসিভ করে নেই। তারপর যখন আমাকে নেক্সট আবার 1 or 2 আওয়ার্স পর আমাকে ডাকলো, যে তোমার পেপার ঠিক আছে, এখন তুমি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারো। আমার ফিঙ্গারপ্রিন্ট নিল, আমার পিকচার নিল, এবং আমাকে একটা ডকুমেন্ট দিয়ে দিছে যে আমি পেপার জমা দিছি। তারপর যেমন মাইগ্রিসের টেবিল নাম্বার থাকে, যে মাইগ্রিস 9, মাইগ্রিস 15, মাইগ্রিস 13। আমার ছিল মাইগ্রিস 9 ছিল। এই 9-এর যে টেবিল, যে অফিসার ছিল ভিসা অফিসার, তিনি আবার 5 দিন পর আমার ইন্টারভিউ নিছে। এটা হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউ আর কি। ওখানে প্রায় অ্যারাউন্ড 15 to 20 মিনিট আমার ভিসা ইন্টারভিউ নিছে। কম বেশি হতে পারে, এটা আপনি ডিপেন্ড করে যে তার ভিসা অফিসার কেমন। ইন্টারভিউ নিল, নেওয়ার পর আমার ডিসিশন আসছে হচ্ছে আপনার আগস্টের 12 তারিখ।
আমি পেপার সাবমিট করছিলাম হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কবে ছিল, মানে বায়োমেট্রিক কবে কবে? আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল হচ্ছে আপনার জুলাইয়ের 12 তারিখের দিকে। মোস্ট প্রবাবলি আমি এখন মনে করতে পারতেছি না, এরকম টাইমে একটা ছিল আমার। মোটামুটি তারপর 1 মাস পরে। হ্যাঁ 1 মাস আগে। আচ্ছা, 1 মাস পরে আর কি আপনি ভিসার জন্য তারপর হ্যাঁ আমি 1 মাস 9 দিন পর আমি ভিসার যে আমি ভিসা পাইছি, এটা একটা কনফার্মেশন চলে আসছে। তার 10 দিন পর আমি পিক আপ, আমার টিআরপি কালেকশনের পিক আপের মিল পাইছি, এবং এটার জন্য আমাকে আবার যেতে হয়েছে নেপালে আবার। তারা যদি এই সুবিধা করতে পারতো যে তারা অনলাইনে পাঠায় দেয়, তাহলে কিন্তু আর খরচটা খুব কম হয়। এই আর কি আমার একটা শর্ট জার্নি এখানে আসার। তো তারপরে আপনি ভিসা পেলেন, ভিসা পাওয়ার পরে আপনি ফ্লাই করলেন লিথুনিয়াতে, ইন করলেন। আমরা তারপরে মেইন আসল গল্পটাতে আসি। আপনি লিথুনিয়াতে ইন করার পরে লিথুনিয়ার দেশটা প্রথম ইমপ্রেশনটা আপনার কাছে কেমন লাগলো? লিথুনিয়ার ল্যাঙ্গুয়েজ কিরকম, ওইখানকার কারেন্সি কি? আপনি প্রথম যাওয়ার পরে যে এনভায়রনমেন্ট, এই কোল্ড ওয়েদারের সাথে কিভাবে নিজেকে ম্যাচ করলেন, কি কি স্ট্রাগল ফেস করলেন, এই ব্যাপারগুলো যদি একটু আপনি পার্ট বাই পার্ট আমাদেরকে বলেন। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে ফ্লাই করেছি সেপ্টেম্বরের 11 তারিখ। ঠিক আছে, সেপ্টেম্বর 11 তারিখ ফ্লাই করেছি আমি, এবং আমি 12 তারিখে এখানে আসছি। আমার ট্রানজিট ছিল হচ্ছে আপনার টার্কিতে, বাট আমার লেওভার বেশি ছিল না। ঠিক আছে, তারপর আমি আবার লিথুনিয়াতে ভিলনিয়াসে আসছি। যখন আমি সেপ্টেম্বরে 2024 সেপ্টেম্বরে দেখে ওয়ান কাইন্ড অফ, তখন সামারের শেষ সময়টা, কিন্তু তখন মোটামুটি আমরা গেঞ্জি পরে ঘুরতে পারছি। ঠিক আছে, বাট ঠান্ডা তেমন একটা ছিল না। ঠান্ডা শুরু হয়েছে তারও 1.5 থেকে 1.5 মাস পরে। আর লিথুনিয়া যে আপনার এখানকার, আমি লিথুনিয়া সবচেয়ে বেশি যে জিনিসটাকে পছন্দ করি তা হচ্ছে লিথুনিয়ার ট্রান্সপোর্ট। ঠিক আছে, আমি তো তার আগে ঢাকায় ছিলাম, আমার ঢাকা তো আপনারা জানেন কি অবস্থা, বাট লিথুনিয়ার ট্রান্সপোর্ট এতটাই উন্নত আমার কাছে, এতটাই ভালো লাগে, মানে ভাষা নেই। জাস্ট আমার আমার স্টুডেন্ট কাছে আমি 80% অফারে আমি টিকিট কাটতে পারি। তো আমার প্রাইস আসে হচ্ছে অ্যারাউন্ড 5.6 ইউরো টাইপ। আমার এটা ইউরো পে করতে হয়। এই জাস্ট 5.6 ইউরো, এটা দিয়ে আমি পুরো মাস যে কোনো ট্রান্সপোর্টে উঠতে পারবো। আমি ট্রাম বলেন, আপনার ইয়াতে বলেন, সবকিছু উঠতে পারবো, আমার আর কোনো কিছু দেখাতে হবে না। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তারপর লিথুনিয়ার যে মানুষ, আহ আমাদের 2024 সালে তো অনেক বেশি মানুষ আসছে। বেশি বলতে কি, এত বেশি না, মানে ওয়ান কাইন্ড অফ আমাদের অন্যান্য সালের তুলনায় এই সালে একটু বেশি স্টুডেন্ট আসছে। এবং কি এমনকি 25 সালেও কিন্তু তেমন একটা স্টুডেন্ট আসেনি। যেমন এখানে জাস্ট একটা ছোট জিনিস অ্যাড করি, আমার ফ্যাকাল্টিতে আপনার সাধারণত একটা মাস্টার্স এর ইলেকট্রোমেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সাধারণত বেশি স্টুডেন্ট হয় না। ঠিক আছে, আমার প্রফেসর বলতেছে যে আমাদের অ্যারাউন্ড সর্বোচ্চ যদি বেশি হয় তাহলে 12 থেকে 14 জন স্টুডেন্ট হয়, কিন্তু তোমরা 26 জন। 26 জনের মধ্যে আমরা 7টা ন্যাশনালিটি একসাথে ক্লাস করি। এখানে চীন আছে, আজারবাইজান আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, তারপর লিথুনিয়ান ওরা আছে, তারপর আপনার মরক্কোন আছে, আরেকটা হচ্ছে চাইনিজ আছে। 7টা ন্যাশনালিটি স্টুডেন্ট আমরা একসাথে ক্লাস করি। এমনকি জাস্ট লিথুনিয়ান 6 জন, পাকিস্তানি 10 জন, তারপর হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশে আজারবাইজানের একজন, এইভাবে মিক্স আপ। বাট এই বছর জাস্ট অনলি স্টুডেন্ট চান্স পাইছে 3 জন। তো চিন্তা করেন কি লেভেল ওর কমাইছে। এখন এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে লিথুনিয়া কিন্তু ওরা ফরেনার দেখে না। ওরা হচ্ছে আপনার রাশিয়ার আন্ডারে ছিল, ধরতে গেলে সারাটা জীবনে ওরা রাশিয়ার আন্ডারে ছিল। জাস্ট কিছুদিন আগে ওরা স্বাধীন হয়েছে, কিছুদিন না, মানে গত দশকে আপনার স্বাধীন হয়েছে। এখন ওরা ফরেনার দেখে ওর অভ্যস্ত না। ঠিক আছে, বিশেষ করে যারা 40 ইয়ার্স এর উপরে যারা আছে, ওরা তেমন ফরেনার একটা পছন্দ করে না। বাট এমন না যে তার ঘৃণা করে, মানে ওরা ওয়ান কাইন্ড অফ কিউরিওসিটি দিয়ে থাকে যে ফরেনার। আর ওরা হয়তো বা সাদা পছন্দ করে, নাহলে কালা,
আমাদের মতো মানে বিস্র কালার ওরা তেমন একটা ইয়া করে না। কিন্তু হ্যাঁ, আমি যে জব করি এখানে, ওই হিসেবে ওরা অনেকটা ফ্রেন্ডলি। ঠিক আছে, আমার যে রাজধানী শহরে থাকি তো, তো ওরা অনেকটা হয়তো ফরেনার দেখছে, তো ওই হিসেবে ওরা ভালো। আর নিরাপত্তার দিক থেকে আমি বলবো, আমি ফ্রান্স ঘুরছি, ইতালি ঘুরছি, পোল্যান্ড ঘুরছি, আমি আরো 4-5টা দেশ ঘুরছি। আমার মনে হয় না লিথুনিয়ার থেকে মানে নিরাপদের দেশ আমি কোথাও দেখছি। ঠিক আছে, আমি রাত 1টা হোক 2টো হোক কোনো সমস্যা না, আমি আমি চোখ বন্ধ করে চলতে পারবো, আমি এমন কোনো ভয় থাকবে না যে আমাকে কেউ কিছু ক্ষতি করতে পারে। কিন্তু আমি কিন্তু ফ্রান্সে প্যারিসে যাই কিন্তু এই চিন্তা করতে পারিনি। ঠিক আছে, এমনকি ইতালিতে গিয়ে এই চিন্তাটা করতে পারিনি, ইভেন পোল্যান্ডও পারিনি। কিন্তু লিথুনিয়াতে আমি এমন কোনো মাথায় চিন্তায় আসে না যে আমার একটা ক্ষতি হতে পারে। কিন্তু হ্যাঁ, কিছু ড্রাঙ্ক গায়ে থাকে, যারা সব দেশেই থাকে, কিছু মানুষ থাকে। এখন আপনার কি বলবো, ওরা হয়তো বা কিছু একটু ঝামেলা টামেলা করতে আসে, বাট ওদেরকে অ্যাভয়েড করতে চললে আর কোনো আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। আর লিথুনিয়ার আবহাওয়া আপনার সবচেয়ে বেশি ঠান্ডা থাকে হচ্ছে আপনার ডিসেম্বর, জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি। মানে ওই পুরো সময়টা আপনার আমরা স্নোর মধ্যেই থাকি আর কি, ওয়ান কাইন্ড অফ। আর আর কি বলবো, লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ, হয়ে গেছে। লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সি। বর্তমানে আমাদের কাছে একটা নাইটমেয়ার চলতেছে। পুরো আমাদের এখানে যত ফরেনার আছে ওদের কাছে একটা নাইটমেয়ার চলতেছে, এটা হচ্ছে লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ। কারণ 2026 জানুয়ারি থেকে আই থিঙ্ক এটা এখনো একটা আছে না যে আইন কার্যকর হয়ে গেছে, কার্যকর হয় নাই, বাট কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। এমনকি একদম মানে একদম প্রস্তাবনায় অন কাইন্ড অফ হয়ে যাবে এমন মনে হচ্ছে, যে যারা ফ্রন্ট লাইনে জব করে, যেমন ধরেন আপনার যে বিউটিশিয়ান বা যে রেস্টুরেন্টের ওয়েটার, বা যারা ফ্রন্ট লাইনে জব করে, যারা কাস্টমার সাথে সরাসরি থাকে, তাদেরকে লিথুনিয়ান A1 ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আদারওয়াইজ সে জব করতে পারবে না। আর তার জন্য কি করতে হবে, এখানে একটা এক্সাম হবে, লিথুনিয়ান এক্সাম ল্যাঙ্গুয়েজের, ওখানে পাস করতে হবে। যদি পাস হয় তাহলে সে জব করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এমন একটা প্রস্তাবনা চলতেছে। আর যে কারেন্সি আমরা ইউরো ইউজ করি, অন্যান্য দেশের মধ্যে আমরা ইউরোতেই সবকিছু চলে। আমি একটু মাঝখানে, সরি রাকিব ভাই, আমি মাঝখানে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। বাংলাদেশ থেকে অনেকে আছে মফস্বল শহরের, ঢাকা সিটি বা আদার ক্যাপিটাল যেটা চিটাং সিটি বা সিলেট সিটি, তাদের সন্তানেরা অনেক কিছু জানে, বাট মফস্বল শহর বা জেলা উপজেলার অনেকে আছেন যে যারা ইউরোপে অন্য কান্ট্রিকে যাওয়ার জন্য লিথুনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এগুলিকে একটা সাবস্টিটিউট কান্ট্রি হিসেবে ধরে, একটা বাইপাস রোড হিসেবে করে যে অন্য কান্ট্রিতে তারা ঢুকে যাবে, প্রবেশ করবে এই কান্ট্রি। এবং এটার জন্য বাংলাদেশের ইমেজ এবং বাংলাদেশের যেসব মানুষ ওই কান্ট্রিতে থাকে বা সার্ভাইভ করতেছে বা ওই কান্ট্রিতে তাদের জীবিকা নির্বাহনের বাকি ব্যবস্থা ক্রিয়েট করছে, তাদের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। তো লিথুনিয়াকে বলা যায় যে লন্ডনে যাওয়ার সময় অনেকে ডাঙ্কি করে বা কোনো আদার প্রসেস ইউজ করে। লিথুনিয়াতে এই জিনিসগুলি কি আছে, এবং লিথুনিয়াতে পিআর বা স্পাউসের মানুষ দেখা যায় ইউরোপে নিয়ে আসবো, গ্রাম অঞ্চলে দালাল ধরে এবং দালাল বলে যে আপনি নিয়ে যাবেন, আরেকজনকে বউ সাজায় নিয়ে যাবেন এবং গিয়ে ওখানে গিয়ে আপনারা সেপারেট হয়ে যাবে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন। আমি যখন 2022 সালে যখন আমি কানাডার জন্য একটু চেষ্টা করতেছিলাম বাকি শেষ দিকে, তখন আমাকে একজন অফার করছে, সেটা হচ্ছে তুমি তো ব্যাচেলর, বিয়ে শাদী করো নাই, তো এক কাজ করো, তোমার ফুল টাকা দেওয়া হবে, তুমি ইউকে তে অ্যাপ্লাই করো, কিন্তু শর্ত একটাই, আমার পরিচিত সিলেটি আছে, তাকে সে বউ দেখে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই প্রসেসটা আছে। আমি ভাইয়া যখন বললো না, এটা অনেক আছে, বাট লিথুনিয়ার ক্ষেত্রে কি, লিথুনিয়া ওদের লিগালের যে প্রসেসটা অনেক হার্ড। আপনার বিয়ের পিকচার থেকে শুরু করে যা দরকার, ওদের অথেন্টিক মানে যা বলা হয় আর কি, ওরা সর্বোচ্চটুকু চেষ্টা করে। এবং লিথুনিয়াতে আমরা মাস্টার্স যারা, তারা কিন্তু তাদের স্পাউস নিয়ে যেতে পারে। ঠিক আছে, আর আরেকটা যে ভাই অ্যাড করছে যে এটা একটা গেটওয়ে হিসেবে ইউজ করে, হ্যাঁ এটা সত্য। অনেকে আছে, অনেকে যেমন কি ধরেন দেখেন,
আমরা যারা সারা জীবন পড়াশোনা করছি, একটা আছে না জেনুইন, একটা আছে জেনুইন স্টুডেন্ট, একটা আছে কোন রকমের স্টুডেন্ট। ঠিক আছে, এখন যারা জেনুইন স্টুডেন্ট তারা, আমরা যেমন আমার ফ্যাকাল্টি আমরা 26 জন আছি, 26 জনের মধ্যে 26 জনে কিন্তু আমরা এখনো স্টিল এখন আমরা ক্লাস করতেছি, এখন আমাদের রিসার্চ ওয়ার্ক চলতেছে, এখনো চলতেছে। এরা হচ্ছে জেনুইন, কারণ এরা একটা 6,000 ইউরো টিউশন ফি পে করে আসছে, এমনকি নেক্সট পে করবে। ঠিক আছে, বাট অনেক সাবজেক্ট আছে যেগুলো আপনার মানে কথা আছে না যে তেমন একটা পড়াশোনা একটু গুরুত্বপূর্ণ না, কিন্তু হ্যাঁ ওখানেও পড়াশোনা হয় এমন তো না। হ্যাঁ, ওরা একটু গেটওয়ে ইস্যু ইউজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে লিথুনিয়ার যে আপনার ঠান্ডা ওয়েদার, একটা আছে না যে জমজমাট একটা পরিবেশ, আর একটা আছে থমথমে পরিবেশ। আর লিথুনিয়া হচ্ছে আপনার এই থমথমে পরিবেশ আর কি, এখানে তো হাসি উজ্জ্বল বা এরকম লাফালাফি কিছুই নাই আর কি এখানে। তো অনেকে কি করে, ওরা এমনও আছে এরকম শুনছি যারা লিথুনিয়ার টিকিট কাটছে কিন্তু লিথুনিয়া আসেন, এখান থেকে অন্য দেশে চলে গেছে। কিন্তু এটা খুব টাফ একটা বিষয় ভাই, এটা ইমেজ অনেক বেশি নষ্ট করে। যেমন আমি একটা অ্যাড করি যে আপনি কিন্তু কোনো দেশকে দেখবেন না তাদের যে আপনার ইমিগ্রেশন অফিস আছে তাদের ইউনিভার্সিটি গিয়ে চেক করতেছে স্টুডেন্ট আছে কিনা। আমাদের কিন্তু লিথুনিয়াতে এই কাজটা চলতেছে বর্তমানে। এমনকি আমাদের এখানে ইউনিভার্সিটি আছে, আপনার SMK ইউনিভার্সিটি আছে, আর কিছু ইউনিভার্সিটি আছে, ওখানকার মাইগ্রেটরা মানে সাডেনলি ওখানে যায়, যে চেক করে যে কি হচ্ছে, স্টুডেন্টকে আসলে ক্লাস করতেছে কি না, এটা কিন্তু চেক করতেছে। এমনকি তাদের অ্যাটেন্ডেন্স দেখতেছে, তাদের ক্রেডিট কমপ্লিট আছে কিনা এটা চেক করতেছে। তারপরে তারা যদি এই দেশে থেকে যদি অন্য দেশে আবার অ্যাপ্লাইও করে, এটাও চেক করতেছে তুমি কেন করতেছো। বা তোমার ব্যাংকে যদি একটু একটু উল্টাপাল্টা যদি ইয়া হয়, লেনদেন চলে, এটাও চেক করতেছে। মানে ওরা ওয়ান কাইন্ড অফ সব দিক থেকে ওরা চেক রাখতেছে। মানে আমি যদি একটা ভুল স্টেপ নেই, এটা কিন্তু মাইকে জেনে যাচ্ছে, আমি জেনে যাচ্ছে। এমনকি সে আমাদের মেল করতেছে, এমনকি তারা ডাকতেছে তুমি আসো আমাদের সাথে মিটিং করো, আদারওয়াইজ তোমার আইডি বা সরি তোমার TRP ইয়া মানে ক্যান্সেল করে দেবো আমরা। আচ্ছা রাকিব ভাই, এমন একটা প্রবলেম চলতেছে। জি হ্যাঁ ভাই, রাকিব ভাই আপনি কন্টিনিউ হুম। তো আমরা কন্টিনিউ ঠিক আছে, আমরা তো লং ফেজেই আছি। তা আমার আসলে জানার বিষয় আসলে লিথুনিয়ার যে ইউনিভার্সিটি, মানে তোমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা কি পাবলিক ইউনিভার্সিটি? এখন আপনার লিথুনিয়াতে পাবলিক, আমারটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। আমি অন্য ইউনিভার্সিটি সম্পর্কে তেমন একটা জানি না, জাস্ট আমার আশেপাশে 4-5টা ইউনিভার্সিটি আছে। কারণ আমারটা যে ভিলিনাস ইউনিভার্সিটি, সাধারণত রাজধানীর নামে যে ইউনিভার্সিটি হয় সাধারণত এটা পাবলিকই হয়। আমারটা ওই পাবলিক আর কি, পাবলিক ইউনিভার্সিটি। আর আরো কিছু ইউনিভার্সিটি আছে ওগুলো মনে পাবলিক, কিন্তু আমি আসলে এটা সম্পর্কে ধারণা রাখি না আর কি। লিথুনিয়াতে জব করে, মানে তুমি যেমন এখন জব করতেছো, জব করে কি টিউশন ফি কভার করা, মানে বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট আসলে যখন বাইরে অ্যাব্রোডে যায়, তখন কিন্তু তার মাথায় অনেকগুলা ক্যালকুলেশন কাজ করে যে আমি কি যে ওইখানে জব করতে পারবো কিনা, জব করে আমি আমার নিজের এক্সপেন্স এবং টিউশন ফি কভার করতে পারবো কিনা। তো এই দিক থেকে আসলে তোমার ওপিনিয়নটা যদি একটু বলতা লিথুনিয়ার সিচুয়েশন। উম, আমরা যখন আসি তখনকার সিচুয়েশন আর বর্তমান সিচুয়েশন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, যেমন আমরা যারা স্টুডেন্ট আছে, আমরা যারা ফুল টাইম স্টুডেন্ট, যারা আমি যেমন ফুল টাইম স্টুডেন্ট, আমার সপ্তাহে 4 দিন 5 দিন করে ক্লাস থাকে। তো আমি কিন্তু চাইলেও কোনো একটা জব, পার্ট টাইম জব নিতে পারতেছি না। আমার জব, আমার ক্লাস সকাল থেকে দুপুর পর্যন্ত হয়, 1-2 ঘন্টা ব্রেক দিয়ে আবার রাত পর্যন্ত হয়। তো আমি কিন্তু চাইলেও একটা জব করতে পারি না। তো আমি কি করি, আমি এটা সবচেয়ে ইজি হয়ে হচ্ছে এখানকার যে আপনার ফুড ডেলিভারি যে একটা কাজ, আমি ওটা করি। কারণ ওইটা হচ্ছে আমি যখন অ্যাপ অন করবো আমি কাজ শুরু করতে পারবো, অ্যাপ অফ আমার কাজ শেষ। তো এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট এই কাজটা করে। আর যারা বিজনেস ফ্যাকাল্টি বা অন্যান্য যে ফ্যাকাল্টি, তাদের কিছু কিছু ক্লাস আছে ওদের 5টার পর থেকে হয়, ওরা আবার ফুল টাইম জব করতে পারে। একজন মাস্টার স্টুডেন্ট উইকলি 40 আওয়ার প্লাস জব করতে পারে, কারণ এখানে এখন পর্যন্ত বাধ্যবাধকতা নেই যে তোমাকে 20 ঘন্টা করতে হবে না 40 ঘন্টা করতে হবে। তো সে ফুল টাইম জব করতে পারে। বা এটা একটা এড করে দেই, নেক্সট ইয়ার থেকে আই থিঙ্ক ব্যাচেলরদের জন্য এটা একটা সীমিত করবে, উইকলি 20 আওয়ার্স করে দিবে আই থিঙ্ক। এখানে পর্যন্ত এটা আইন প্রস্তাবনা চলতেছে, তো করে দিতে পারে। আর ফুড ডেলিভারির ব্যাপারটা
একজন মধ্যবিত্ত সন্তান ভাই কোনোভাবেই দেশ থেকে টাকা এনে ইউরোপে চলতে পারবে না। এখানে আমার বাসা ভাড়া আপনার 150 ইউরো হলো, এটা কিন্তু বাংলাদেশের টাকা প্রায় 25 মানে 25,000 টাকার উপরে চলে যায়, খাওয়া দাওয়া বা অন্যান্য প্রসেস তো আমি বাদই দিলাম। তো আমাদের এক সার্ভাইভ করতে হলে এখানেই করতে হবে। আর টিউশন ফি কেউ যদি 1200-1400 ইউরো ইনকাম করে, ঠিক আছে, তাহলে তার টিউশন ফি ভাবেই আস্তে আস্তে সে জমা করে দিতে পারে। এমনটা না যে কেউ এখানে আসলো, আসার পর সে সার্ভাইভ করতে পারতেছে না, বিষয়টা এমন না। এখানে যে কেউ সার্ভাইভ করতে পারতেছে, কিন্তু সে যদি এখন একটা কথা আছে না যে ননের পুতুল হয়, তাহলে তো ভাই এখানে পারবে না। কারণ এখানে যে ঠান্ডা, যেমন আমি আজকে বাইরে গেছিলাম, আমার সকালে আমার দিনের দিকে আমার কাজ ছিল, কাজ বলতে কি আমার একাডেমিক কাজ ছিল, তাই আমি সন্ধ্যার দিকে বেরিয়েছি আমার ফুড ডেলিভারিতে। এখন এত ঠান্ডা আমার হাত ফ্রিজ হয়ে গেছে। এখন এখন এই চিন্তা করে যদি আমি চলে আসি, তাহলে কিন্তু আমার ইনকামটা হলো না, বুঝতে পারছেন? এখন যে কেউ, সে যদি লিথুনিয়াতে আসে এবং সে ডেডিকেটেড থাকে, আমি হয় জব করব, হয় আমি ফুড ডেলিভারি দিব। যদি তার অনেক বেশি ক্লাস থাকে, তাহলে তাকে আনফরচুনেটলি ফুড ডেলিভারি দিতে হবে। আর যদি কম ক্লাস ক্লাস থাকে বা স্পেসিফিক সময় ক্লাস থাকে, তাহলে সে জব করতে পারবে। কিন্তু নেক্সট ইয়ার থেকে ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার হয়ে যাবে, তখন তাকে এবার ল্যাঙ্গুয়েজ লাগবে যদি ভালো একটা জব পেতে হয়। কিন্তু আমি মনে করি সার্ভাইভ হয়ে যায়, এখন পর্যন্ত মনে হচ্ছে সার্ভাইভ করতে পারবে। তাহলে যদি আমি তোমার ওপিনিয়নটা কি, যারা বাংলাদেশ থেকে এখন লিথুনিয়াতে আসতে চাচ্ছে বা লিথুনিয়াতে হবে একটা এডুকেশন পারপাসের জন্য, তারা আসলে কোন কোন দিকগুলো খেয়াল রাখা উচিত, বা কিভাবে তাদের অ্যাপ্লাইং প্রসিডিউর গুলা শুরু করা উচিত, কিভাবে তাদের প্রসেসটা ইজি করা উচিত, এবং কোন কোন দিক থেকে খেয়াল রাখলে তুমি যে স্ট্রাগল গুলা ফেস করছো হয়তো বা তাদেরকে সেই স্ট্রাগল গুলা ফেস করতে হবে না? হুম হুম। এখন এই ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার দুটা। একটা বাধা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ভাবে বাধা। এটা হচ্ছে আপনাকে যদি মধ্যবিত্ত সন্তান হয়, তাকে একটা ভালো একটা অ্যামাউন্ট দেখাতে হবে। দ্বিতীয়তে তাকে ভালো একটা অ্যামাউন্ট পে করতে হবে ইউনিভার্সিটিকে। এটা একটা। দ্বিতীয়, যেমন ব্যাংক স্টেটমেন্ট ওরা অনেক বেশি ফলো করে। যেমন আপনি একটা দিয়ে দিলেন, একসাথে আপনি 20 লাখ টাকা ঢুকলো, কিন্তু তার আগে 2-3 মাস আপনার কোনো লেনদেনই নাই, আপনাকে সরাসরি রিজেক্ট করে দিবে। ঠিক আছে, মানে এমন একটা ব্যাংক থাকতে হবে যে ব্যাংকে 6 মাস ভালো পরিমাণে একটা লেনদেন হয়েছে। যদি তাকে মনে হয় সে 20 লাখ 5 লাখ টাকা সে দেখাবে, কিন্তু তাকে মানে তাকে তার প্রত্যেক মাসে 3-4-5 লাখ টাকা লেনদেন দেখাতে হবে। আবার এমন লেনদেন না 5 লাখ তুললাম আবার 5 লাখ রেখে দিলাম, এইভাবে না। তাকে তাকে কত 2 লাখ টাকা রাখলো, মানে ইন করলো, তারপর আপনার উইথড্র করলো আপনার 50,000, আবার উইথড্র করলো 10,000, আবার সে আবার ইনপুট করলো 30,000। এইভাবে এইভাবে না যে জাস্ট 50 তুললো 50 রাখলো, 50 তুললো 50 রাখলো, এইভাবে না। মানে এটার জন্য অথেন্টিক মনে হয় এইভাবে করতে হবে, এবং কি এটা চলবে 6 মাস পর্যন্ত। আরো যদি বেশি থাকে তো আরো ভালো। তারপরে আপনার টিউশন ফি, আবার কি বলবো ভাই, চারপাশে তো এত বেশি দালালি বলতেছি, এজেন্ট তো আর বলা যায় না, কারণ বাংলাদেশি মানুষের এজেন্ট হয় না। এজেন্ট ও দালাল শব্দটা খুব চেঞ্জে, মানে খুবই ডিফারেন্ট একটা বিষয়, হয়তো মিনিং একই, মিনিং কিন্তু একই, ডিফারেন্স বাট খুব বেশি একটা। বাংলাদেশের জন্য ডিফারেন্ট। হ্যাঁ, কি বলবো এখন, ওরা পরদে পরদে স্টুডেন্টের কাছ থেকে টাকা খায়, রেটের নামে টাকা খায়। যেমন বর্তমানে রেট কত আছে, হয়তো 39 বা 41 এমন আছে রেট, কিন্তু সে দেখবেন টিউশন ফি দিতে গেলে তার কাছে রাখবে হচ্ছে 47, 50, 52 এরকম রাখবে। তো চিন্তা করছেন, এখন যদি সে যদি 6,000 ইউরো পে করে, যেমন আমি পে করবো 6,000 ইউরো, তা তো আমার একদম অবস্থা টাইট, তাই না? এখানে আমার প্রায় 1 লাখ টাকা খাই দিল। তো এই বিষয়ে যেমন কিছু ব্যাংক আছে, যেমন ব্রাক ব্যাংক আছে, তারপর আপনার আরো কিছু এরকম ব্যাংক আছে, ওই ব্যাংকের সাথে যোগাযোগ করবে যে কিভাবে টাকা পাঠানো যায়, স্টুডেন্ট ফাইল ওপেন করবে, খুব সহজেই যেটা অনলাইন রেট আছে ওই রেটেই সে টিউশন ফি দিয়ে দিবে। এটা খুব সহজ একটা বিষয়। আর আর দ্বিতীয় যে একটা অবস্থা বলছেন, এটা হচ্ছে ভিসা প্রসেসিং। ভিসা, কারণ ভাই হয়তো বা ইউনিভার্সিটি অনেকেই চান্স পায়, কিন্তু ভিসা তো সহজে অনেকে পায় না, যেমন অনেক স্টুডেন্টই এবারে রিজেক্ট হয়েছে। আমার নিজের অনেক ফ্রেন্ডের ইয়ারেই রিজেক্ট হয়েছে, মানে আত্মীয় স্বজন ওরা রিজেক্ট হয়েছে। কারণ হচ্ছে
আপনার একাডেমিক বর্তমানে কিন্তু আবার 5 বছরের গ্যাপের বেশি নেয় না স্টুডেন্ট। এটা একটা প্রবলেম। দ্বিতীয় বড় প্রবলেম হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ভাবে স্টেবল যদি না হয় তাহলে মাইগ্রেস মানে রিজেক্ট করে দেয়, ঠিক আছে। আর যদি উল্টা পাল্টা পেপার সাবমিট করে, যেটা বাঙালিরা সবসময় করে থাকে, এটা করা উচিত না। কারণ আমি মনে করি কোনো এজেন্সি হোক, এজেন্সির কাছে যদি সে যায়ও, তার নিজের উচিত তার নিজের প্রত্যেকটা পেপার তার চেক করা। একটা স্টুডেন্ট মাস্টার্স করতে আসবে, একটা স্টুডেন্ট ব্যাচেলর করতে আসবে, সে যদি একটু না জানে যে আমার পেপারটা কি দিছে, এটা আমি চেক করলাম না, এটা সঠিক কিনা, আমি এমনি সাবমিট করে দিলাম। বর্তমান ইউরোপিয়ান ইউনিয়নের যে ডাটাবেস, এটা এতটাই স্ট্রং, আপনি কোথায় আছেন না কই গেছেন আপনি ওর ইনফরমেশন জানেন। আমি যে ফ্রান্স গেলাম, ইতালি গেলাম, পোল্যান্ড গেলাম, ঠিক আছে, বা ফিনল্যান্ড গেলাম, আমি কিন্তু কোথাও কিছু করি নাই, কিন্তু তারা কিন্তু জানে আমি ওখানে গেছি। আমার পাসপোর্ট স্ক্যান হয়েছে মানে তারা সবকিছু জানতেছে আমি কোথায় যাচ্ছি, কোথায় কি করতেছি। তো তার তো উচিত যে আমার একটা পেপার আমি ফেক দিয়ে দিলাম, আর যদি ফেক হয় ভাই কি বলবো, তারা যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি মনে করে এটা একটা থ্রেট, তাহলে ওকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দিতে পারে, যে তোমার জন্য ইউরোপে আসা নিষিদ্ধ। কারণ ইউরোপ বলতে তো 27টা 29টা সেনজেন মুক্ত দেশ। যদি সে ইউরোপিয়ান নাগরিক হলো তাহলে তাকে তো আর কোথায় আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ইউএসএ আছে, তা তাছাড়া কোথাও যেতে পারবে না সে। আমি এই এটা একটা শর্টে রিস্কের একটু বিষয়। জানতে চাই, সেটা হচ্ছে যে লিথুনিয়া একটা স্টুডেন্ট ঢোকার পরে বা তুমি ঢোকার পরে জব ম্যানেজ করার ক্ষেত্রে আসলে কিভাবে জব ম্যানেজ করা যায়, সেটা যদি একটু বলতা। এবং এটার সাথে একটু অ্যাড করতে যে আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে স্টুডেন্ট কিভাবে তার অ্যাকোমোডেশনটা ম্যানেজ করবে, এই দুটা জিনিস হ্যাঁ, আচ্ছা আমি প্রথমে অ্যাকোমোডেশনের ব্যাপারটা বলি। যেমন আমার ইউনিভার্সিটি হচ্ছে বিলনিয়াস ইউনিভার্সিটি। আমরা যখন আসি তখন তো স্টুডেন্ট অনেক বেশি নিছে, তাই তারা আমাদেরকে আগে জানাই দিছে যে আনফরচুনেটলি তোমাদের আমরা ড্রম দিতে পারতেছি না। আগে হয়তো মেল দিছে আমাদের যে তোমাদের ড্রম কোনটা নিবে, বাট এখন পারতেছি না। তো যখন এটা জানাই দিবি, প্রথমে রিকোয়েস্ট করতে হবে যে ইউনিভার্সিটি ড্রম আছে কিনা, কারণ আমাদের অনেকগুলো ড্রম অলরেডি আছে, বাট এগুলো ফাঁকা নাই। তো ওই ক্ষেত্রে কি করতে হবে, আপনার এখানে অনেক ফেসবুক গ্রুপ আছে। সে যদি লেখে যে ভিলনিয়াস রেন্টাল হাউস বা ভিলনিয়াস কমিউনিটি গ্রুপ, অনেক গ্রুপে আছে, ওখানে হয়তো বা সে এজেন্ট ধরতে পারে। ঠিক আছে, এজেন্ট ধরতে গেলে ভাই ওই এজেন্ট আপনার 250 থেকে 300 ইউরো চার্জ কাটবে। এটা হয়তো বা লিথুনিয়ার জন্য 250-300 ইউরো ব্যাপার না, আর বাংলাদেশের জন্য কিন্তু ভাই এটা 40-50 হাজার টাকা, হিউজ একটা অ্যামাউন্ট। এটা এজেন্টকে জাস্ট দিয়ে দিতে হবে, কারণ সে ল্যান্ডলর্ড আর ওই টেনেন্টের মধ্যে যোগাযোগ করে দিছে। তো সে যদি ওই প্রবলেমটা ফেস না করতে হয়, তাহলে সে কি করবে, যখন কোনো ল্যান্ডলর্ড আপনি মানে রেন্টের জন্য ইয়া করবে, পোস্ট করবে ফেসবুকে, সে সাথে সাথে যেন তার সাথে যোগাযোগ করে, তাকে যেন কনভিন্স করতে পারে যে আমি বাসাটা নিতে চাই বা ফ্ল্যাটটা নিতে চাই বা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিতে চাই, তাহলে তার খুব সহজে হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা একটা খুবই বড় একটা প্রবলেম। অনেক স্টুডেন্ট ভাবে বাসা তো প্রচুর আছে, না বাসা প্রচুর নাই, যখন আসবে তো রাস্তায় ঘুরতে হবে এমন অবস্থা হবে, নাহলে হোটেলে যেয়ে থাকতে হবে। এটা একটা প্রবলেম। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে কিছু ওয়েবসাইট আছে, যেমন এরোডাস.lk। এটা হচ্ছে আপনার সাধারণত বাসা কেনা বেচা বা আপনার বাসা রেন্টের জন্য নিতে হয়, ওরা ম্যাপ সহকারে দেখায় যে কোন এলাকাতে কোন বাসাটা কত রেন্টের, সবকিছু দেখায়। ওখানেও যোগাযোগ করতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে ভালো হয় যদি তার কোনো সিনিয়র অলরেডি এখানে আছে বা পরিচিত, তার মাধ্যমে হেল্প নেওয়া। সে যদি মাঝখানে কোনো 2 নম্বরই না করে আর কি, তাহলে সে বাসা পাওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি বাসা সে খুব সহজে পাওয়া যাবে, কিন্তু তাকে একটু সময় দিতে হবে, তাকে মানে আপনার চিন্তা ভাবনা করে আর কি কাজ করতে হবে আর কি। আর আপনার যে দ্বিতীয়টা বলছেন হচ্ছে আপনার ইয়ার ব্যাপারটা, ইনকামের যে ব্যাপারটা, সাধারণত স্টুডেন্ট এখানে আসার পর একটা ইয়া করতে হয় আর কি, আপনার কি বলে ওটাকে, এই যে একটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সার্টিফিকেটের জন্য। ইন্ডিভিজুয়াল সার্টিফিকেটটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সোশ্যাল ইন্স্যুরেন্স আর কি। মানে আমি যদি কোনো অসুস্থ হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে সরকার আমাকে ফ্রিতে আমাকে চিকিৎসা করাবে, ফ্রি তো না, তার জন্য প্রত্যেক মাসে আমাদের অ্যারাউন্ড 72 ইউরো পে করতে হয় আর কি। এটা দিতে হবে, এটা হচ্ছে বলে ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট। এখন আমি যে ফুড ডেলিভারি করবে, সে যদি অ্যাপ খুলতে চায়, যেমন সাধারণত বোল্ট এবং ওল্ট,
এই দুইটা অ্যাপ সাধারণত এখানে চলে। তো ওই দুইটা অ্যাপ্লাই করতে হলে ওই সার্টিফিকেট শো করতে হয়। তাছাড়া আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকসেপ্টেড হবে না। এটা হচ্ছে সাধারণত স্টুডেন্টরা আসার পর এটা করে। আর দ্বিতীয়ত হচ্ছে আরো কিছু জবের সাইট আছে, এমনকি ফেসবুক একটা বড় মাধ্যম। যে জব খুঁজতে হয় তাহলে ফেসবুকও খুঁজতে পারে বা ওই অ্যাপ গুলোতেও খুঁজতে পারে, যেখানে ওই আপনার কি বলে ওটাকে, ডার্বো ডার্বো নামে কি অ্যাপ আছে, আমি আসলে বলতে পারতেছি না। ওই অ্যাপ গুলোতে আপনাকে যে চেক করতে হবে। আর তৃতীয় সবচেয়ে সহজ যেটা ইফেক্টিভ আমি মনে করি সেটা হচ্ছে রেস্টুরেন্ট বা আপনার হোটেলে গিয়ে গিয়ে কথা বলা, যে আপনার লোক লাগবে কিনা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা সবচেয়ে ইফেক্টিভ। ওই মেল করে তো এখানে কাজ হয়, কিন্তু মেলটা এতটা ইফেক্টিভ না। বুঝতে পারছি। ঠিক আছে, আর তার মধ্যে ওরা, আমি মনে করি আজ পর্যন্ত আমি যত জায়গায় ফুড ডেলিভারি দিয়েছি, ওরা প্রায় সবাই ইংলিশ পারে কিন্তু বলতে চায় না। তো সো এটা আমি মনে করি ওখানে যে কথা বলে যদি সে নিতে পারে, জব ম্যানেজ করতে পারে, এটা হয়ে যাবে। কিন্তু আনফরচুনেটলি ফ্রম নেক্সট ইয়ার ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বড় একটা ব্যারিয়ার। যেমন আমার নতুন পোলাপান যারা আসছে, তারা জব করতে গেলে বলে আমাদের ভ্যাকেন্সি আছে, বাট আনফরচুনেটলি তোমার জব দিতে পারতেছি না। কেন? কারণ আমাদের গভর্নমেন্ট থেকে রুলস আসছে যে তোমরা যারা ল্যাঙ্গুয়েজ পারে তাদেরকে জব দাও। তো এটা একটা বড় প্রবলেম। তার মানে হচ্ছে এমন কোন জব সকল স্টুডেন্টদেরকে মেইন প্রায়োরিটি দেওয়া উচিত তো বেসিক লার্নিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমি language। আমি মনে করি in short ল্যাঙ্গুয়েজটা জানতে খুব চাই, সহজ আছে। আমার অনেকটা এই পডকাস্টের প্রায় এন্ডিং এ চলে আসছে। আমি ইন শর্টে কিছু জিনিস জানতে চাই। সেটা হচ্ছে লিথুনিয়ার পিআর এর ব্যাপারটা। লিথুনিয়া কি পিআর দেয় বা সিটিজেনশিপ দেয়? এই ব্যাপারগুলা মানে বাংলাদেশে আসলে এখন অনেকগুলো এজেন্সি খুব ভালোভাবে প্রচার করতেছে যে লিথুনিয়া পিআর খুবই সহজ, খুবই ইজি, ব্যবসা বাণিজ্য নাকি খুবই ইজি। হ্যাঁ, তো এই বিষয়গুলা ইন শর্টে যদি একটু তুমি আমাদেরকে একটু ডিসক্রাইব করতা। আমি প্রথমে একটা ব্যবসা থেকে শুরু করি। লিথুনে ব্যবসা দেওয়া সহজ, কিন্তু সার্ভাইভ করা কঠিন। ঠিক আছে, কারণ আপনার এখানকার মার্কেট বুঝতে গেলে আপনার তো লোকালে চিন্তা করতে হবে, যে এখানকার লোকালকে। আপনি যদি ফরেনার চিন্তা করে যদি ব্যবসা দেন, তাহলে ব্যবসা গাছে উঠবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার যে আপনার পেয়ার এর যে ব্যবস্থা, পেয়ার হয় কিন্তু একটাই প্রবলেম, পেয়ার হয় কিন্তু ন্যাশনালিটি যদি দিতে হয়, পাসপোর্ট দিতে হয়, তাহলে ওরা নাগরিকত্ব ওরা অ্যাকসেপ্ট করে না। যদি আমাকে এখানে নাগরিক হতে হয়, বাংলাদেশের নাগরিকত্ব আমাকে ছাড়তে হবে। ঠিক আছে, কিন্তু এটা প্রসেসটা অনেক লম্বা। আগে তো পেয়ার পর্যন্ত, আর পেয়ার পর্যন্ত যেতে গেলে আমাকে ল্যাঙ্গুয়েজের A2 জানতে হবে, তাও ফ্লুয়েন্ট ভালোভাবে জানতে হবে। আমাকে জব থাকতে হবে, আর আমাকে এখানে 5 বছর প্রমাণ সহ থাকতে হবে যে আমি হ্যাঁ 5 বছর ধরে এখানে আমি লিগাল ভাবে আছি, তাহলে পেয়ার হয়। এমন না যে পেয়ার হয় না, আমাদের পরিচিত অনেক বড় ভাই আছে তারা পেয়ার হোল্ডার। আমাকে তাদের স্পাউস, তাদের মা বাপ নিয়ে আসছে, আনা যায়, সবকিছু করা যায়। কিন্তু আমরা যে কিন্তু এজেন্সিতে ঢালাওভাবে দেখতেছি যে লিথুনিয়াতে 2 বছরের পিআর। 2 বছর পেয়ার, এটা ওরা মিথ্যা কথা বলে ভাই। 2 বছর পেয়ার তো কোনো দেশে দেয় না। তো কোন দেশ দেয়? আয়ারল্যান্ডও শুনছিলাম যে পেয়ার আপনার 2 বছরে দিয়ে দেয়, কিন্তু পরে যায় দেখে যে 2 বছর স্টুডেন্ট ছিল, তারপর 2 বছর ভালোভাবে জব করছো, তারপর প্রসেস হইতে হইতে 1 বছর, তো ঘুরে ফিরে 5 বছর। বিষয়টা এমনই আর কি, যে দিচ্ছি কিন্তু দিচ্ছি না আর কি। যেমন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আমি পৃথিবীর 42টা দেশে যেতে পারি, অন অ্যারাইভাল ভিসা বা ই ভিসা বা যেভাবে বলেন, খাতা কলমে আছে, কিন্তু গেলে আর দেয় না ভিসা। বুঝছেন? এখানকার বিষয় এরকমই। 2 বছর বলে আসলে বিষয়টা 2 বছর না, প্রসেস লম্বা। তার মধ্যে আবার কিছু রুলস রেগুলেশন আছে। আপনি ওই দেশে থেকে আরেক দেশে গিয়ে আপনি 2 মাসের বেশি থাকলে কাউন্ট আবার জিরো থেকে শুরু হবে। আমি এমনটা জানি, আমি এমনটা শিওর না। ঠিক আছে, এটা একটা বড় প্রবলেম হতে পারে। আর ধরেন আপনি ভিসা তো না, এটা সাধারণত টিআরপি বলে। আগে ভিসা দিত, তারপরে এখানে আসার পর 1-2 মাস ওয়েট করার পর তারপর টিআরপি দিত। এখন বর্তমানে বাংলাদেশ থেকেই আমি টিআরপি নিয়ে তারপরে আগে দিই। এখন টিআরপি যখন রিনিউ করতে হয়, এটা বড় একটা মানে ক্রুশিয়াল একটা মুভমেন্ট আমি মনে করি। যদি কোনো ধরনের প্রবলেম হয়, যদি 2 মাসের বেশি লাগে যায় কাজটার জন্য, তাহলে তো আমার সব আবার জিরো থেকে শুরু হবে ভাই। এটা রিস্কের বিষয়। তো সো এটা একটা ভালো বিষয়। আর ওরা চাচ্ছে, আমি যা মনে করি লিথুয়ানিয়ানরা চাচ্ছে ওরা যেন ফরেনার এত বেশি না ঢোকায়। ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে তুমি যদি বছরে এত হাজার
ফরেনার না নাও, তাহলে তোমার যে ইকোনমি যে একটা গ্রোথ আছে এটা হবে না। লিথুনিয়া সরকার বলছে হ্যাঁ আমি মানতেছি, কিন্তু ভিসা দিচ্ছে না, ভিসা কমাচ্ছে। এটা অবশ্য এশিয়ান যারা আমরা আছি, এশিয়ান বলতে তো ভাই চায়না এশিয়ার মধ্যে পড়ে, তারপর আপনার কাজাকিস্তান কিরগিজস্তানে এর পড়ে, মধ্যে পড়ে দুবাই কাতারের মধ্যে পড়ে, দুবাইও পড়ে। কিন্তু আমি মনে করি রিয়াল এশিয়ান বলতে ভাই তিন দেশ, বাংলাদেশ 3-4টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। ভাই এই 3টা দেশ কি বলবো, মানে মানে নাম যে আছে কিছু একটা নষ্ট করে ফেলতেছে। বিশেষ করে পাকিস্তানি পোলাপান আছে, এরা তো কি বলবো, এরা তো যারা মানে ভেজাল তারা ছিলে হলে ভেজাল। এ আর কি, কি বলবো, আর এটা বলা যায় না। আমরা নামটা নিয়ে নিজে খারাপ করতেছি। আমি মনে করি আমাদের একটু ভালো হওয়া উচিত, আমাদের এদের এদের এই সবকিছু এক্সপেক্ট করা উচিত, তাই না? এই আর কি। পেয়ার হয় হয় না যেমন লাভ হয়, কিন্তু সময় 5 বছর। যদি এটা একটা লিথুনিয়ান কাউকে তুমি বিয়ে করো, তাহলে সেই ক্ষেত্রে ওই প্রসেসটা কি সহজ হইতে পারে কিনা? মানে আমি জাস্ট কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনটা করা, তোমাকে বিয়ে করতে হবে এমন কোনো এটা না। বিয়ে করতে এটা সম্পর্কে আমার ধারণা নাই বললে চলে, কিন্তু আমি এক জায়গায় শুনছি এত সস্তা না যে আমি বিয়ে করলাম আমার পেয়ার দিয়ে দিল, না এবার দিবে না ভাই, আপনাকে ওরা অনেক দিন অবজারভেশনে রাখবে। তো যদি বিয়ে করতে হয় এমন ভাবে নিয়ত করে বিয়ে করতে হবে, এই আমার বউ, আমি পেয়ার পেয়ার ভাইকে যেমন এমন করা যাবে না, আচ্ছা, ঠিক আছে? ওইটা ওরা অ্যাকসেপ্ট করে। এরকম না। এমন অনেক বাঙালি আমি চিনি না, অনেক ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, যারা তাদের গার্লফ্রেন্ড আছে, হয়তো বা তাদের ওয়াইফ আছে, তারা একসাথে থাকতেছে, তারা বিষাদী করছে, এটা কোনো প্রবলেম নেই। আমি তখন লাস্ট হয়তো বা পেয়ারের পথে সুবিধা হয়। লাস্ট একটা কোশ্চেন করলে মোটামুটি আমার এন্ডিং এ চলে আসবো। তারপরে সেটা হচ্ছে যে আফটার তুমি তো মোটামুটি 1.5 ইয়ার পার করে ফেলছো লিথুনিয়াতে, যেহেতু তুমি 2024-এ ঢুকছো। হম হম 2024-এ ঢুকছো মানে অলমোস্ট ওয়ান ইয়ারের বেশি পার করছো, কারণ সামনে তো হ্যাঁ, 26 হয়ে যাচ্ছে। তা এই 1 বছর পর আসলে তোমার রিয়েলাইজেশনটা কিরকম? যেহেতু তুমি এর আগেও চায়নাতে ছিলা, তোমার চায়নার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। চায়না আমরা জানি ওয়ার্ল্ড এর এখন ওয়ান অফ দা ফার্স্ট, মানে কাতারে ওকে ধরতেই হবে। সো তুমি এখন যদি কম্পেয়ার করো তোমার লাইফটা লিথুনিয়া যে লাইফটা তুমি লিড করতেছো, মানে তোমার স্যাটিসফ্যাকশনের লেভেলটা আসলে কোন পর্যায়ে আছে এখন? আমার কোশ্চেনটা হচ্ছে, অ্যাকচুয়াল কোশ্চেনটা হচ্ছে যে এটা। আমি স্যাটিসফ্যাকশন আমার ক্ষেত্রে আমি বলতেছি, আমি অন্য কারোরটা আমি বলতে পারবো না, অন্য কেউ কি চিন্তা করতেছে তা বলতে পারবো না, কিন্তু আমি মনে করি চায়নাতে যে আমরা লাইফটা কাটাইছি, আপনি তো জানেন ভাই, আপনি আমার সাথে একসাথে চায়নাতে ছিলাম, একই বিল্ডিং গেছিলাম ধরতে গেলে, আমরা খুব ভালো দিন কাটাইছি, ঠিক আছে? বাট লিথুনিয়া আপনি এখানে ধরেন একটা মানুষ, একটা স্টুডেন্ট 1.5-2 লাখ ইনকাম করতেছে, কিন্তু দিন শেষে তার হাতে কিছু থাকতেছে না। আমরা খালি একটু স্যাটিসফ্যাকশন আছে কি, আমি ইউরোপের বাসিন্দা, আমি যে কোনো মুহূর্তে আমি চাইলে আমি ইউরোপের যে কোনো দেশে আমি যেতে পারি, এমনকি আমরা যাচ্ছি, এটাই স্যাটিসফ্যাকশন। বাট মানে কি বলবো, মানে পেয়ার পাওয়ার আগ পর্যন্ত লাইফটা খুবই হার্ড এখানে। যদি ইয়া পাওয়া যায়, যদি আমি পেয়ার পাই যাই, তাহলে লাইফটা অনেকটা সহজ হয়ে যায়, যে আমি কি করব, আমার ট্যাক্স রিটার্নে আমি টাকা পাচ্ছি, ভালো একটা পজিশনে আমি জব করতেছি, আমি ফ্যাসিলিটিস পাচ্ছি, ওই ক্ষেত্রে তখন ভালো হয়। আর বর্তমানে আপনারা দেখবেন ইউরোপে প্রায় সবগুলো, আমি ইউরোপ বলতে ভাই 4-5-6টা দেশকে বুঝি, এই যে ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, ঠিক আছে, নেদারল্যান্ড, আমি ইউরোপ বলতে এদেরকেই বুঝি। কিন্তু লিথুনিয়া, ইস্তোনিয়া, লাটভিয়া, তারপর আপনার এদিকে আপনার আর কিছু দেশ আছে, আমি ওরাও সদস্য, কিন্তু ওদের যে ইউরোপের যে গৌরবময় একটা যে ইতিহাস, ওরা এতটাও ধারণ করে না। ওরা তো সারা জীবন আপনার রাশিয়ার আন্ডারে ছিল, এখন জাস্ট ওরা আলাদা হয়েছে। তা আমি মিক্সড প্রতিক্রিয়া আমার আমার আমি আমার বর্তমান অবস্থানকে ভালো আছি, আমি ভালোবাসি, কিন্তু আমি যে চায়নায় ছিলাম ওটা আমার ভালো লাগতো। চায়নাতে আমি 5 RMB দিয়ে আমি একটা বার্গার খেতে পারতাম, লিথুনিয়াতে আমি 5 ইউরো দিয়ে একটা বার্গার খাচ্ছি। কিন্তু চায়নাতে 1 RMB 17 টাকা, আর এখানকার 1 ইউরো 150 টাকা। ডিফারেন্ট, মানে বুঝতে পারছেন ভাইয়া, এটাই হচ্ছে সমস্যা আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে রাখছে ভালো রাখছে, অবশ্যই এখন অবশ্যই অবশ্যই। দেখতে হবে।
কোথায় কি হয় খুবই দেখতে খুবই হবে। ভালো লাগলো আসলে তুমি যেসব হ্যাঁ। ইনফরমেশন গুলা শেয়ার করছো, মানে এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য পাইছি তোমার থেকে, যেটা হয়তোবা ভবিষ্যতে যারা আমাদের বাংলাদেশিরা স্টুডেন্টরা এই লিথুনিয়ার জন্য প্রসেস করবে বা চেষ্টা করবে, তারা অবশ্যই যদি এই ভিডিওটা দেখে থাকে, অবশ্যই তারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা অ্যাডপ্ট করতে পারবে। কারণ তুমি অনেকগুলা কিভাবে ভার্সিটি, কিভাবে অ্যাকোমোডেশন, কিভাবে একটা জব করে তার লাইফ এক্সপেন্স লিড করে এবং টিউশন, ভার্সিটি টিউশন ফি কভার করা যায়, তুমি মোটামুটি সম্পূর্ণ পার্টটা এখানে বিস্তারিত ডিটেলস আমাদেরকে বলছো, এবং কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন সেই পার্ট গুলো বলছো। এই ভিডিওটা যারা অবশ্যই দেখবেন তাদেরকে আমি অনুরোধ করব, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে লিথুনিয়ার ব্যাপারে, আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা সরাসরি সেই কোশ্চেন গুলা এই তামজিদকে ট্রান্সফার করব বা আপনার সাথে কানেকশন করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা একটা সুন্দর সলিউশন পান। তো আমরা এই পডকাস্টের খুব একবারে এন্ডিং এ চলে আসছি। আমি সবাইকে অনুরোধ করব যে ইউসুফের বাংলাদেশের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমরা যাতে আরো বিভিন্ন দেশের সাথে কানেক্টেড হয়ে আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ তথ্য বহুল পডকাস্ট নিয়ে আসতে পারি, যাতে করে হয়তোবা আমরা কারো জন্য যে কোনো, যারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা বাইরে যেতে চায়, তারা বিভিন্ন রকমের কোশ্চেন এবং স্ট্রাগল ফেস করে, সেই কোশ্চেন এবং স্ট্রাগল গুলাকে কিভাবে সলভ আউট করা যায়, কিভাবে কাম আপ করা যায়, সেইগুলোর জন্যই আমরা আসলে এই চেষ্টা করছি বা আমাদের এই উদ্যোগ। তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমরা অন্য কোনো দেশ, অন্য কোনো স্থান, অন্য কোনো প্লেস, অন্য কোনো একজন সাফল্যমণ্ডিত মানুষের সাথে আপনাদের সাথে চেষ্টা করব। তো ধন্যবাদ, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদেরকে দোয়াতে ইয়াদ রাখনা, এটাই বলতে পারি। হ্যাঁ, আমি তো আমি একটা জিনিস ছোট্ট করে একটা জিনিস অ্যাড করি ভাইয়া। হ্যাঁ, আমি পার্টে ছোট্ট আছি। একটা জিনিস। তো তুমি তামজিদ হচ্ছে আমাদের এই এন্ডিংটাতে তুমি আসো এখন। তুমি তোমার এন্ডিংটা, তোমার লাস্ট টিপস ফর বাংলাদেশি পিপলস, যে তুমি তোমার এন্ডিংটা করবে। আমি আমি একটা এন্ডিং এইভাবে দিচ্ছি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা আমাদের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আমাদের জন্মভূমি ছেড়ে এদিকে আসছি, ঠিক আছে। কিন্তু জন্মভূমি ছেড়ে আসার পর থেকে মনে হয়েছে ভাই, সত্য কথা যেটা মানুষ যেটা অন্তরে রাখে এটা কিন্তু ভাই বহিঃপ্রকাশ করে না। এজ এ ব্যাচেলর স্টুডেন্ট, এজ এ মাস্টার স্টুডেন্ট, আমাদের উচিত এইসব বিষয়ে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা, ঠিক আছে। কারণ আমি আমি 2023 সালে আসছি, সরি আমি 24 সালে আসছি। 25 সালে যারা আছে তাদের সাথে তাদের কিন্তু ইনফরমেশন অনেক বেশি ডিফারেন্ট হয়ে গেছে। আমি একটা নেক্সট আসছি 26-এ আসবে, তাদের ইনফরমেশন, তাদের নলেজ আরো বেশি ডিফারেন্ট হবে। তো আমি যারাই ফিউচার চিন্তা করতেছে লিথুনিয়াতে আসবে, আমি তাদেরকে বলবো তারা যেন ইনফরমেশন কালেক্টের মধ্যেই থাকে, কারণ যে কোনো মতে সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আর আপনার ছোট্ট একটা ভুল আপনার ভিসা রিজেক্ট করে দিতে পারে, আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। তা আমার একটু আশা থাকবে, যেহেতু আমরা স্টুডেন্ট হিসেবে আসতেছি, আমরা জব ওয়ার্ক ভিসা বা কোনো ভিসা ভাবে আসতেছি না, আমরা স্টুডেন্ট হিসেবে আসতেছি। আমরা যেন আমাদের স্টুডেন্টের পরিচয় দেই যে হ্যাঁ আমরা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তা আমার সাজেশন এটাই থাকবে, ইনফরমেশন কালেক্ট করেন। ইনফরমেশন ফেসবুক আছে, এই ইন্টারনেটের জগতে কোনো ইনফরমেশনই কিন্তু লুকায় থাকে না। তা আমি বলবো সবাইকে যে আমার যে বর্তমানে কথাটা বলতেছি 1 সপ্তাহ পরে দেখবেন চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ যেভাবে নতুন রুলস আসতেছে। আমি বলবো এটাই, আপনি ইনফরমেশন কালেক্ট করেন, ইনশাল্লাহ যদি লাগে থাকেন সফলতা আসবে ইনশাল্লাহ। তো আবারও থ্যাংক ইউ তামজিদকে, থ্যাংক ইউ আমাদের যে ব্যাকআপ টিম ফারহান শাহরিয়ার এবং সাবরি সাদমানকে, অবশ্যই এক বিগ থ্যাংক ইউ ফর আকিব জাভেদ। আসলে আমরা 3-4টা টাইম জোন থেকে এই টাইমিং গুলা মেনশন করতেছি। আকিব অস্ট্রেলিয়াতে আছে, তুমি লিথুনিয়াতে আছো, বাকি ব্যাকআপ টিম বাংলাদেশে আছে, আমি সার্বিয়াতে আছি। এই টাইম জোন গুলো মিলে যে আমরা একটা ভালো কিছু সলিউশনের দিকে আগানোর চেষ্টা করছি, এটাই আমাদের ইন্সপিরেশন। আমাদের আসলে অন্য কোনো প্রাপ্তি বা এক্সপেকটেশন নাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আসসালামু আলাইকুম।